রমাদান রহমতের মাস, রমাদান ক্ষমার মাস, রমাদান নাজাতের মাস। এই মাস বছরের অন্যান্য মাসগুলোর চেয়ে অনেক, অনেক বেশি উত্তম। চলুন আমরা এই ইবাদতের মাসটা কিভাবে কাজে লাগাবো সেই সম্পর্কেই কিছু জানবো আজকে। আমি মনে করি যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ কিছু না কিছু অবশ্যই শিখে যেতে পারবেন। তো একটা লাইক দিয়ে আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকবেন। আপনাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও দূর প্রবাসে পরিবার নিয়ে অনেক, অনেক ভালো আছি। তো আমি আজকে চলে আসছি আপনাদের সামনে রমাদানের কিছু প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। যেহেতু সামনে রমাদান মাস আসছে আর বছরের মধ্যে একটি মাস অবশ্যই আমাদের ইবাদত করতে হবে। সবাই আমরা ইবাদতের জন্য প্রস্তুত হব। তো আর যেহেতু রমাদান মাস আমাদের একটু খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু আয়োজন থাকে। তো সেটা যদি আমরা রমাদানের আগেই একটু প্রস্তুতি নিয়ে রাখি, তাহলে কিন্তু রমাদান মাসে আমাদের অনেক উপকার হবে। তো আমরা যদি এভাবে কিছু ছোলা বেশি করে সিদ্ধ করে নিয়ে রাখি, ১ সপ্তাহ পরিমাণ করে যদি নেই, দেখা যায় ১ মাসে মেহমান আসবে এটা সেটা বেশি লাগতে পারে বা কারো ফ্যামিলিতে সদস্য বেশি। তাহলে আমরা ১ সপ্তাহ করেই কিন্তু সংরক্ষণ করতে পারি। প্রতি সপ্তাহে ১ দিন কষ্ট করলেই কিন্তু সারা সপ্তাহ জুড়ে খাওয়া যাবে। আর কেউ, কেউ চাইলে ১ মাসেরও এভাবে সংরক্ষণ করা যায়। তো আমি এই প্লাস্টিকগুলো সংরক্ষণ করার কারণ হচ্ছে প্লাস্টিকে সংরক্ষণ করলে কিন্তু অনেকটা জায়গা বেঁচে যায় ফ্রিজের মধ্যে। যেহেতু বক্স রাখতে কিন্তু অনেক জায়গা লাগে। তো যাদের ফ্রিজে বেশি মাছ, মাংস এটা সেটা থাকে, তখন বাড়তি জিনিসগুলো রাখা কিন্তু অনেক কষ্ট। আর এই প্লাস্টিক গুলোতে কিন্তু রাখলে কিন্তু খুবই ভালো থাকে, বক্সের মতোই থাকে, সমস্যা হয় না। আর আমরা এখানে ২ রকমের ছোলা ইউজ করি। এটা কাবলি মেবি যাই হোক এটা খেতে অনেক মজা। সেজন্য আমরা এটার সাথে এটা মিক্স করে তারপরে আমি সিদ্ধ করে নেই। তো এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে চাইলে কিন্তু রমাদান মাসের জন্য ছোলা সিদ্ধ করে রেখে দিলেন। তারপরে নামিয়ে কিন্তু এটা ভেজে মানে ভাজি করে খাওয়া যাবে। আর প্রতিদিন ছোলা ভিজানো, ছোলা সিদ্ধ করা এই টাইমটা কিন্তু আপনার আর লস হবে না। তো আপনি এভাবেই সংরক্ষণ করতে পারেন। রমাদানের আগেই প্রস্তুতি নিয়ে নিতে পারেন এভাবেই। তো আমি এভাবে সবগুলো ছোলা প্যাকিং করে নিবো। তো আমাদের কিন্তু এই ছোলাগুলো একদিনে রান্না হয়ে যাবে। যেহেতু আমরা কিন্তু রমাদানে ইফতারি বিক্রি করব। আর চাইলে আপনি বক্সও ভরে রাখতে পারেন। যদি আপনার কাছে বক্স থাকে আর আপনি নয়তোবা এরকম প্লাস্টিক কিনে নিয়ে আনতে পারেন ১ কিলোর মতো। তাহলে আপনি সবকিছু এই প্লাস্টিকে সংরক্ষণ করে ফেলতে পারবেন। তো এই যে আমি এখন আবার ডাল কিভাবে সংরক্ষণ করব আর এটা কিন্তু এখানে আমার এখানে মালয়েশিয়াতে খেসারি কিন্তু পাওয়া যায় না। বাংলাদেশে তো আমরা খেসারির ডাল খাই। তো খেসারির ডালের চাইতে কিন্তু বুটের ডালের এটার কিন্তু একটু দামও কম। আপনারা চাইলে এটাও কিন্তু পেঁয়াজুর সাথে মানে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে পেঁয়াজু বানালেই কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখন অনেকগুলো ডাল একসাথে ভিজিয়ে নিয়েছি। আর এই যে আস্তে, আস্তে এটাকে ব্লেন্ড করে নিবো। তো আমি কিন্তু ব্লেন্ড চলাকালীনই আস্তে, আস্তে উপর থেকে নামিয়ে দিচ্ছি। যাতে পানি, পানি না হয়ে যায় সেজন্য অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করছি। তো যাদের সাহস কম তারা বন্ধ করে, করে তারপরে ব্লেন্ড করে নিবেন। তো আমি এভাবে কিন্তু সবটুকু ডাল ১ম এ ব্লেন্ড করে নিবো। এই যে দেখেন পানি, পানি হয় নাই একবারে শুকনা, শুকনা হইছে। এটা দিয়েই কিন্তু পেঁয়াজু বানানো যাবে। খুবই মজা হয় বুটের ডালের পেঁয়াজুও। তো আমি এটা ঢেলে নিচ্ছি। এভাবে সবটুকু ডাল আমি ব্লেন্ডার করে নিবো ১ম এ। এখন আমি এগুলো প্যাকিং করব প্লাস্টিকে। আর আমার যে আমি দেখিয়ে দিব ফ্রিজের মধ্যে আপনি যদি এরকম প্লাস্টিকে অ্যা সংরক্ষণ করেন তাহলে ফ্রিজের অনেকটুকু জায়গা আপনার বেঁচে যাবে কিন্তু। তো আমি এখন দেখেন কিভাবে প্লাস্টিকে এই ডালটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু রমাদান মাসে একটু ইবাদত
প্রত্যেকটা সোয়াব কিন্তু ৭০ গুণ করে পাওয়া যাবে। সো আমরা সবাই চেষ্টা করব একটু বেশি, বেশি ইবাদত করার, আল্লাহর কাছ থেকে আমাদের যে গুনাহগুলি আছে সেগুলো ক্ষমা করে নেওয়ার। যেহেতু এটাই আমাদের জন্য উত্তম সুযোগ। আল্লাহ তাআলা এই মাসে আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। একটু সবাই চেষ্টা করব একটু বেশি, বেশি ইবাদত করার। নিজেদেরকে কাজের চাইতে ইবাদতে একটু বেশি ব্যস্ত রাখার। সো আমরা সবাই আগে থেকেই রমাদানের জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখবো। প্রস্তুতি নিয়ে রাখলে আমাদের রমাদান মাসে আর তেমন কোনো কষ্টই হবে না। আপনি যদি একটু ডাল এভাবে রেখে দেন ব্লেন্ড করে, তাহলে কিন্তু প্রতিদিন একটা, একটা করে নামিয়ে বাস বিকেলবেলা আপনি পেঁয়াজ তৈরি করে নিতে পারবেন। অথবা বক্সেও সংরক্ষণ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। বক্সও আপনি কিন্তু চাইলে আপনার যতটুকু প্রয়োজন, ঠিক প্রয়োজন অনুসারে আপনি বক্সে ঢুকিয়ে তারপরে বক্সগুলো কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন। তবে আমার কাছে বক্সের চাইতে প্লাস্টিকে বেটার লাগে, যেহেতু বক্স আবার ধোয়া, তারপরে বক্স মনে হয় প্লাস্টিকের চাইতে কিনাও একটু ব্যয়বহুল। সেজন্য আপনি চাইলে প্লাস্টিকেও রেখে দিতে পারেন আমার মতো। এভাবে আমি সবগুলো ডাল এখন প্লাস্টিকে প্যাকিং করে নিবো। আমার যতটুকু লাগে এই যে আমি প্যাকেট করে নিচ্ছি সবগুলো। তো আর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন, আপনি যদি এভাবে ফ্রিজে এটা রেখে দেন, আপনার কত কম সময়ে মানে কম জায়গায় আপনি অনেকগুলো ডাল কিন্তু রাখতে পারতেছেন। এই যে আমি ফ্রিজের দরজার পকেটে কিন্তু রেখে দিচ্ছি এগুলো, যেহেতু এগুলো ছোট, ছোট আর প্লাস্টিক। তো এই যে ফ্রিজের দরজার সাথে কিন্তু এগুলো আমি রেখে দিচ্ছি দেখেন। এভাবে আপনারাও সংরক্ষণ করতে পারেন। তো আমার ডালও সংরক্ষণ করা শেষ, ছোলা সংরক্ষণ করা শেষ। এবার আমি যাব আদা রসুনে। তো এই যে আমি এখানে অনেকগুলো আদা, প্রায় ১ কিলোর উপরে হবে আদা নিয়েছিলাম। আর এখন রসুন, এই যে আমরা রসুন এরকম প্যাকেট চোলা রসুন পাওয়া যায় আমার এখানে। তো আমি এরকম প্যাকেট নিয়ে আসি। যেহেতু রসুনটা খোসা ছাড়ানো অনেক টাইমের ব্যাপার। তো সেজন্য আমি এভাবে নিয়ে আসি। তো আমার আজকে পর্যাপ্ত পরিমাণ রসুন নেই। আনা হয়নি বাজার থেকে। যেটুকু ছিল, তো আমি রসুনের চাইতে একটু আদাটা বেশি দিবেন। দিয়ে একসাথে করে তারপরে আমি ব্লেন্ড করব। আর এইটুকু আমার বেঁচে গেছে সেটা আমি একটা প্লাস্টিকে রেখে দিব ফ্রিজের মধ্যে। আবার যখন রসুন আনবে তখন নামিয়ে ব্লেন্ড করে নিব। আজকে নেই, তো আমি কিন্তু সবগুলো আদাই কিন্তু একসাথে ব্লেন্ড করে নিতাম। রসুনের কম থাকাতে আমি করলাম না। তো যাই হোক, এখন আমি দেখেন আদা রসুনগুলো ব্লেন্ড করে নিব। তবে আদাটা সবসময় চেষ্টা করবেন একটু পাতলা, পাতলা করে কাটার, যাতে আপনার ব্লেন্ডের যে ব্লেডগুলো এগুলোর উপরে একটু প্রেশারটা কম পড়ে। আর এই যে দেখেন আমি সামান্য পরিমাণ পানি আর সাথে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনি যদি তেল দিয়ে আদাটা ব্লেন্ড করেন, তাহলে কিন্তু আপনি নরমাল ফ্রিজেও আদাটা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। আর যাতে আপনার আদাটা কিন্তু নষ্ট হবে না। আর যদি এমনি ডিপে জায়গা না থাকে, তাহলে তো অনেক সময় আমরা নরমালে রেখে দিতে হয়। আর ডিপে যদি রেখে দেন তাহলে তেল না দিলেও হবে। আর নরমালে রাখতে চাইলে অবশ্যই একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিবেন। তাহলে আর আপনার আদাটা নষ্ট হবে না। তো আপনি এভাবেই কিন্তু আদা ব্লেন্ড করে আদা সংরক্ষণ করতে পারেন। তো আমি কিসের মধ্যে আদা সংরক্ষণ করি আপনাদেরকে দেখাবো। কেউ হাসবেন না। আমার কাছে মনে হয় কি, জিনিসপত্র ফেলে দেওয়ার চাইতে কাজে লাগানো অনেক বেটার। তো আমরা এই বিস্কুটগুলো খেতাম। তো আমি দেখলাম যে আমার ফ্রিজের যে পকেটটা আছে দরজার সাথে সেটা অনেক বড়, যেহেতু ফ্রিজটা অনেক বড়। তো আমার এই বিস্কুটের যে বয়ামগুলো সেগুলো বক্সের মধ্যে রাখা যায়। আমি আর এই বিস্কুটের বয়ামগুলো না ফেলে দিয়ে ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর এগুলোর মধ্যে অনেকখানি আদা এঁটে যায়। সেজন্য আর এই যে এটা হচ্ছে রসমালাই চামচ। রসমালাই খেয়ে চামচ আর ফেলে দেই না। বাস এটাও রেখে দেই কাজে লাগানোর জন্য। এই যে আমি এভাবেই কিন্তু বয়ামে ঢুকিয়ে আদা সংরক্ষণ করি। তো আমাদের প্রতি সপ্তাহে অনেক বেশি আদা প্রয়োজন হয়। সেজন্য আমরা মানে আমার এরকম প্রতি সপ্তাহে ৫ টা বয়াম আদা লাগে। তো আমি এই যে এভাবে কিন্তু সবগুলো বয়াম পকেটের মধ্যে রেখে দেই। দেখেন আজকে তো আমি আদা কম ব্লেন্ড করেছি। ওইগুলো খালি, ওইগুলো আবার রসুন এনে ব্লেন্ড করে আবার এই যে আমি এভাবে বয়ামগুলো পকেটের মধ্যে রেখে সংরক্ষণ করি নরমাল ফ্রিজে। আপনারা চাইলে এই আইডিয়াটা
কাজে লাগাতে পারেন। তারপরে আমি এখন কিছু জিরা গুঁড়ো করে নিবো। যেহেতু ছোলার মধ্যে যদি আপনি জিরের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। আর প্রত্যেক খাবারে ইউজ করা যায়। আমি আলুর চপ বানাতেও কিন্তু জিরের গুঁড়ো ইউজ করি। আমার কাছে মনে হয় এটা একটা আলাদা ফ্লেভার দেয়। আর এটা কিন্তু আমি একবারে পুড়ে ফেলি না। হালকা, হালকা করে যখন একবারে জিরের থেকে ভালোভাবে ফ্লেভারটা বের হবে, তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আমি বেশি ভাজি না। তারপর এটা মচমচে হয়ে গেলে ব্লেন্ড করে নিলে কিন্তু আপনি তরকারিতেও ব্যবহার করতে পারবেন। আর আমাদের এখানে পাটা নেই। আমি জিরার গুঁড়োই সবসময় ব্যবহার করি। সেজন্য আমি বেশি ভাজি না কিন্তু জিরা। এই যে দেখেন আমার জিরা ভাজা শেষ। এখন আমি একটু এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। আমার জিরা ভাজা শেষ। আমি এটা ঠান্ডা করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের জিরাগুলো পুড়ে না যায় সেইজন্য। এই যে দেখেন আমার জিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এখন আমি এটা মিক্সারে এটা ব্লেন্ড করে নিব। এভাবে আপনারাও চাইলে জিরাগুলো আগে থেকেই ব্লেন্ড করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। যে আমি কি করি একটু দেখা যায় যে মিক্সটা নিয়ে এভাবে একটু ঝেঁকে দেই। মানে তখন অন করা থাকে। অন থাকা অবস্থায় একটু ঢেকে দিলে ভিতরে যে আশেপাশে থাকে সবগুলো জিরা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। বারবার খুলে নেড়েচেড়ে দেওয়া লাগে না। এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই কিরকম একবারে পাউডার হয়ে গিয়েছে। আর একটা জিরাও কিন্তু ভিতরে গোটা নেই। এই যে এখন আমি ঢেলে নিব জিরাটা। এই মিক্সারটা কিন্তু খুবই ভালো, খুব ভালোভাবে গুঁড়া করা যায়। এই যে আমি নিয়ে নিয়েছি। এভাবে আমি ওই জিরাগুলো ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে আরো বেশি করে নিয়ে নিতে পারেন। আমি বেশি নিলাম না। আজকে আমার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি। যেহেতু আমার কিন্তু অনেক বেশি প্রয়োজন। আমি যদি দেখাই যে আমাদের কত প্রয়োজন, এই জিরাটা আমার বেশি গেলে হাইস্ট ২ থেকে ৩ দিন যাবে। কিন্তু আমি আপনাদেরকে শিখানোর জন্য এটা দিলাম যে আপনারা রোজার আগে এভাবে জিরা ব্লেন্ড করে আপনারা আ আগাম প্রস্তুতি গ্রহণ করতে পারেন রোজার জন্য। আর এই যে আমার যে উম বাসায় যে মসলাগুলো ইউজ করি হলুদ, মরিচ বা দারুচিনি, এলাচ সেই বয়ামগুলো কিভাবে পরিষ্কার করি আমি দেখেন। আমি কিন্তু এগুলা খুলে ওইভাবে করি না। যেহেতু এগুলা কিন্তু খুব দ্রুত ময়লা হয়ে যায়। আমাদের হাতের ময়লা এমনি-সেমনি ময়লা হয়ে যায়। তো আমি এভাবে এটার মুখটা খুব শক্ত করে লাগিয়ে তারপরে এভাবে পাতিল দেওয়ার যে ছোবাটা আছে সেটা দিয়ে বাস উপর দিয়ে একটু ডলে, ডলে ধুয়ে নেই। তাহলে কিন্তু চকচকে হয়ে যায়। তো সামনে যেহেতু রোজা আসছে সবাই চেষ্টা করবেন কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর জিনিসপত্রগুলো আপনার হাতে যদি সময় না থাকে সবকিছু খুলে সুন্দর করে ওইভাবে পরিষ্কার করার, তাহলে আপনি বাস উপর দিয়ে এভাবে ধুয়ে নিবেন। তো এভাবে কিন্তু ধুয়ে নিলে খুবই অল্প সময়ে কিন্তু আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখতেও সুন্দর লাগবে। কোনো কিছুতে ময়লা থাকবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একটা নারী তখনই সুন্দর যখন তার কিচেনটা সুন্দর থাকে। আমাদের কিচেনেই কিন্তু আমাদের সৌন্দর্য বাড়ায় আমার কাছে মনে হয়। কারণ নারীর সারাদিন কাজেই কিন্তু ঘুরে, ঘুরে কিচেনে। সো কিচেনটা কিন্তু পরিষ্কার করে রাখা প্রত্যেকটা নারীর দায়িত্ব। এই যে দেখেন কত সুন্দর করে আমি ধুয়ে বাস গুছিয়ে নিয়েছি। আর এই যে রমজানের জন্য শুকনো মসলাগুলো এলাচ আমি হালকা একটু রৌদ্র দিয়ে নিয়েছি এটা। আর এখন আমি এটা বয়ামে ঢুকিয়ে নিব। তো এই কাজগুলো আমরা আগে থেকে করে নিজেদেরকে প্রস্তুত করব রমাদানের জন্য। রমাদানে বেশি, বেশি ইবাদত করার জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানের ৩০ টা রোজা রাখার তৌফিক দান করে। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিক সহি আমল করার তৌফিক দান করে। আমল কিন্তু করলেই হবে না। জেনে বুঝে সঠিক আমল করার চেষ্টা করবেন সবাই। এখন কিন্তু আমাদের অনেক, অনেক মাধ্যম আছে সহিভাবে আমল শিখার। যে যেভাবেই পারেন সহি আমলটা শিখার চেষ্টা করবেন। অনলাইনে হোক, অফলাইনে হোক সহি আমল শিখে সহিভাবে ইবাদত করবেন। আল্লাহকে সঠিক নিয়মে ডাকবেন। যদি আমরা যেভাবেই ডাকি আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেকটা কথাই শুনে আর আমরা প্রতিটা কাজেরই কিন্তু যারা, যারা হিসাব দিতে হবে আল্লাহর কাছে।
তো আমরা সবাই চেষ্টা করব জেনে বুঝে প্রত্যেকটা কাজ করার। আর রমাদানে সবাই চেষ্টা করবেন যেন আপনার দ্বারা কারো ক্ষতি না হয়। আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেটা হোক আপনার কথা, হোক আপনার কাজ, হোক আপনার যেকোনো ধরনের ব্যবহার, যাই কিছু হোক, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। তো আর আপনাদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে, যারা আপনার চাইতে একটু অসচ্ছল বা একটু কষ্টে আছে আপনার কাছে মনে হয়, তাদের পাশে দাঁড়াবেন রমাদানে। সবাইকে যে জাকাতের টাকা দিতে হবে তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। সবার পাশে থাকবেন। আপনি একটা ভালো খাবার খাবেন, হয়তো তার তৌফিক নাই ভালো খাওয়ার। তবে আপনি চেষ্টা করবেন আপনার সেই সামান্য খাবারটুকু থেকে তাকেও অল্প একটু দেওয়ার জন্য। তো সবাই মিলেমিশে থাকবেন। সবাই সবার প্রতি নেক নজরে তাকাবেন। দেখবেন আল্লাহ আপনার দিকেও নেক নজরে তাকাবে। অবশ্যই আমাদের সকলের উচিত প্রতিবেশীর হক আদায় করা এবং ফ্যামিলির অন্যান্য ভাই-বোন, আত্মীয়স্বজন সকলের হক আদায় করা কিন্তু আমাদের প্রত্যেকটা মুমিন বান্দার দায়িত্ব। তো আজ এই পর্যন্তই, অনেক কথা বললাম। আপনাদের মনে যদি কোনো কষ্ট যেয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।